চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েন পাইলট, বললেন শিক্ষক নাসির উদ্দিন। সরকার বললে চলে যাব, পদত্যাগ ইস্যুতে শিক্ষা উপদেষ্টা। দল ছোট না বড় সেটা নির্ধারণ সরকারের কাজ নয়, বললেন আবু হানিফ। এবং সর্বশেষ জানাবো, দুদকের পক্ষে এত দুর্নীতির শাস্তি নিশ্চিত করা সম্ভব না, বললেন বিচারক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েন পাইলট, বললেন শিক্ষক নাসির উদ্দিন। রাজধানীর উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার শোকাবহ পরিবেশ বিরাজ করছে সারা দেশে। এর মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিনের সঙ্গে। দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন তিনি, নিজ চোখে দেখেছেন সেই সময় ঘটে যাওয়া দৃশ্য। সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা বিবিসি বাংলার কাছে তুলে ধরেছিলেন শিক্ষক নাসির উদ্দিন। তিনি বলেন, একটি প্রচণ্ড শব্দ হয়, শব্দের সঙ্গে সঙ্গে আমি রুম থেকে বের হয়ে আসি, এসে দেখি একটা অংশ পুরো ভেঙে গেছে। তারপর সবাই বলে আগুন আগুন, যেখানে বিমানটা পড়েছে ওখানটায় গিয়ে দেখি মাত্র আগুন ধরছে। তারপরই সময় যত বেড়েছে আগুনের পরিমাণ ততই বেড়েই চলছিল। তিনি আরও জানান, বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা। নাসির উদ্দিন বলছিলেন, বারবার আমরা পানি দিচ্ছিলাম কিন্তু আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আসছিল না। কিছুক্ষণ পরে আমার হাতের বামে দেখি অনেকগুলো শিক্ষার্থী আমার নাম ধরে ডাকছে, বলছে স্যার আমাদের বাঁচান। পরে আমি সহ কয়েকজন গ্রিল ভেঙে 12 থেকে 13 জনকে উদ্ধার করি। প্রায় আধা ঘন্টা পর আমি আমার ডিপার্টমেন্টে আসি। তখন আমার পিয়ন বলে, স্যার ডিপার্টমেন্ট পুরোটা ভেঙে গেছে। স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগে নাসির উদ্দিনের অফিস। বিধ্বস্ত ভবনে সেনাবাহিনী ও বিমান বাহিনী উদ্ধার অভিযান শুরু করার নিজ বিভাগে ফিরে আসেন তিনি বলেন, তারপর ভেতরে ঢুকে দেখি আমার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। উপরে দেখতে পাই প্যারাশুট। তখন গুঞ্জন আসলো প্যারাশুট থাকলে মানুষ আসতে পারে। তিনি বলেন, বিমান বাহিনীর লোকরা সার্চ করে দেখে আমার ঘরের এক কোনায় পড়েছিলেন পাইলট। টিনের চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েছিলেন পাইলট, সেখান থেকে উদ্ধার করা হয়েছে তাকে। দুপুরে কুর্মিটোলায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সাগরের ফিউনারের প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়। শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, সোমবার দুপুর 1:13 যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ করার সময় রানওয়ের খুব কাছে বিধ্বস্ত হয়। ক্র্যাশ ল্যান্ডিং হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে, যেখানে শিক্ষার্থী ও শিক্ষক সহ অনেকে নিহত হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া অনেকেই আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল আহতদের দেখে এসেছি। বার্ন ইনস্টিটিউট কয়েকটি হাসপাতালে আহতদের দেখতে যাব। বিমান বাহিনীর প্রধান বলেন, বিমানটি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল পাইলট তখন সর্বোপরি চেষ্টা করেছেন বিমানকে খালি জায়গায় নামানোর। বিশেষ করে একটি মাঠ পেয়েছিলেন যেখানে নামানোর চেষ্টা করেন, কিন্তু তার শেষ চেষ্টা সফল হয়নি, যার কারণে বিমানটি আছড়ে পড়ে ভবনটির উপরে। পাইলট বিমানটি নিয়ন্ত্রণে রাখার জন্য মূল্যবান সময় দিয়েছেন। বিমান থেকে বের হওয়ার জন্য যে পদ্ধতি তা বিলম্বিত হয়ে যায়, তার ফলে নিজের জীবন উৎসর্গ করেন পাইলট। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ও ভুয়া তথ্যে কান দেবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের স্তম্ভ দুর্বল করে দেবেন না। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে যত দ্রুত সম্ভব হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিমান বিধ্বস্তের ঘটনা এরই মধ্যে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতি শীঘ্রই তদন্ত কমিটি বের করবে কী ধরনের ত্রুটি ছিল। প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর দুপুর 2টার পর জানায়, দুপুর 12টা পর্যন্ত তারা 31 জনের মৃত্যু ও 165 জন আহত হওয়ার তথ্য পেয়েছেন। সরকার বললে চলে যাব, পদত্যাগ ইস্যুতে শিক্ষা উপদেষ্টা। সরকার যদি মনে করে আমার কাজে ব্যত্যয় ঘটেছে তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব, এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তিনি বলেন, আমার নিজে থেকে পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। এক সাংবাদিক জানতে চান, শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ দাবি করছিলেন, এরপর শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন শিক্ষা উপদেষ্টা কি করবেন? জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করেছি। ব্যবস্থায় নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে সেটা শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। তাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। আপনি কি পদত্যাগ করবেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার পদত্যাগ চাওয়া হয়েছে, সেখানে আমার নিজে থেকেই এটি করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। ঘটনার পরম্পরা আমি আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক। তিনি বলেন,
তারা যদি মনে করেন আমার কাজে এখানে ব্যত্যয় ঘটেছে তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরে বা নিজেকে জাস্টিফাই করার কিছু নেই। দল ছোট না বড় সেটা নির্ধারণ করা সরকারের কাজ নয়, বললেন আবু হানিফ। কোন দল ছোট কোন দল বড় সেটা নির্ধারণ করা এই সরকারের কাজ নয়, এটা নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি। পোস্টে আবু হানিফ লিখেছেন, গতকাল 4টি রাজনৈতিক দলের সঙ্গে বসেছে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ। আজকে আবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বসার কথা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ভালো, তবে গতকাল 4টি দলের 2 জন করে প্রতিনিধির সঙ্গে বসে আবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 4টি বড় দল। এই বড় দলের সংজ্ঞা কি কি সেটা তো সরকারকে স্পষ্ট করতে হবে। তিনি আরও লেখেন, গণ অভ্যুত্থান পরবর্তী এই সরকারের উচিত সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সবসময় অংশগ্রহণমূলক কাজ করা, কিন্তু সরকার যদি পছন্দ মতো ছোট বড় দল ভাগ করে কাজ করতে যায় তাহলে প্রশ্ন উঠতে পারে কোন দল ছোট বড় সেটা নির্ধারণ করা এই সরকারের কাজ নয়, এটা নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক করবে। আবু হানিফ বলেন, সরকারের ভাষ্যমতে বড় দল যারা তাদের কেউ হয়তো হাসিনার সঙ্গে আপোষ করে চলতে পারে, আবার কোনো দলের নিবন্ধন নাই, আবার কোনো দলের একজনও শহীদ হয় নাই। পক্ষান্তরে সরকারের ভাষ্যমতে ছোট দলের বিগত সময়ে অনেক ত্যাগ ছিল, এসব দলের অনেকেই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। ফলে সরকার ছোট বড় ভাগ করতে গেলে বিভেদ বাড়তে পারে, ঐক্য বিনষ্ট হতে পারে। এসব বিষয়কে সরকারের উচিত সাবধানতার সঙ্গে ডিল করা। তিনি লেখেন, আরেকটা বিষয়, গতকাল প্রধান উপদেষ্টার মিটিংয়ের একটা ফুটেজ গণমাধ্যমে পাঠিয়েছে প্রেস উইং। সেখানে প্রধান উপদেষ্টাকে হাসতে দেখা যাচ্ছে। হাসাটা খারাপ কিছু নয়, কিন্তু গত পরশুদিনের ঘটনায় শোকের দিনে এমন হাসি মানুষ স্বাভাবিকভাবে নেয়নি। একই সঙ্গে গতকাল প্রেস উইং থেকে সহযোগিতার একটা পোস্ট দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার পেজে, সেটা সমালোচনার মুখে সরিয়ে নেয় গণ অভ্যুত্থানের সরকার, প্রায় সব দলের পছন্দের সরকার। ফলে এই সরকারের কাছে প্রত্যাশা বেশি এবং সরকার অনেক ম্যাচিউর কাজ করবে, এটা সবাই চায়। তাই এই ক্ষেত্রে দায়িত্বশীলদের সতর্ক থাকতে হবে। দুদকের পক্ষে এত দুর্নীতির শাস্তি নিশ্চিত করা সম্ভব না, বললেন বিচারক। 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এদিন শুনানির এক পর্যায়ে তিনি বলেন, দুদকের মতো সংস্থার পক্ষে এত দুর্নীতি বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা সম্ভব না। এছাড়া দুদক যেসব মামলা করে সেসব মামলার শাস্তিও হয় কম। দুর্নীতি করে 5,000 কোটি টাকার শাস্তি হয় 5 বছরের। এদিন সকাল 10:40 আবুল বারকাতকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর 11:07 আদালতে তোলা হয় তাকে। আদালতে কাঠগড়ায় একটি বেঞ্চে বসেন তিনি। কাঠগড়ায় তাকে বেশ চিন্তিত দেখা যায়। তার পক্ষে জামিন চেয়ে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুর ইসলাম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।